ভাবছি যে ৩টা ব্রডার পার্টের কথা বললাম। একটা হচ্ছে ধরেন সিনেমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। কোন সময়ে যেটা আপনি বললেন যে আসলে কোন সময়ের সিনেমা এটা একটা ব্যাপার। এটা ১৯৫৯ সালের সিনেমা। তখন সিনেমাও কিন্তু বলিউডের সিনেমাও ব্ল্যাক এন্ড হোয়াইটই ছিল। মানে তখন এক ধরনের সিনেমা মানে ক্যামেরা চালানো শিখা, ঠিকমতো ফ্রেমটাকে ধরা এগুলোই অনেক বড় ব্যাপার ছিল। এবং আপনারা যদি দেখেন এখানে যা টেকনিশিয়ান কিন্তু সবাই হচ্ছে ইউরোপিয়ান। আর যদি প্রথমে ইয়েগুলি দেখেন পার্টের কথা বলতেছিলাম, একটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলছি, সেকেন্ড হচ্ছে আসলে সিনেমার ভিজুয়ালটা নিয়ে কথা বলছি, যেটা আমি টপিক হিসেবে বলছি যে বাংলাদেশি আর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বেশি কথা হবে। আমার আসলে স্ক্রিন যা দেখানো হইতেছে সেটা সিনেমা না। সিনেমাটা আসলে অনেক ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আর বাইরে কি ঘটতেছে, তারপরে সবকিছু মিলে স্ক্রিনে কিন্তু খুব অল্প একটু জায়গা আসতেছে। লাস্টলি হচ্ছে এটার আফটার এফেক্ট কি ছিল বা এটার ইম্প্যাক্টটা কি, কেন আমি জাগো সফটওয়্যার কথাটা বললাম। তো ব্যাকগ্রাউন্ডের কথা আসলে প্রথমে কথা আসবে হচ্ছে মানে এইটা ছিল হচ্ছে অনেকটা ধরেন পাকিস্তানের দিক দিয়ে পথের পাঁচালীর একটা এনকাউন্টার। মানে পথের পাঁচালী বলা হয় যে আপনার একাডেমি পুরস্কার পাইছে, খুব প্রেজ সিনেমা হিসেবে। এইটা কিন্তু প্রথম ইন্ডিয়ান সিনেমা হিসেবে প্রথম অভিজ্ঞতা ছবি, একটা হিন্দি সিনেমা, বিমল বা বিমল রায় সিনেমা। ওইটাও কিন্তু আপনার হচ্ছে প্রচুর প্রশংসা পাইছে, ওইটা ১৯৫৩ সালে। তো সত্যি বড় হচ্ছে দো বিঘা জমি দিয়ে হচ্ছে ইন্সপায়ার্ড একটা যে পথের পাঁচালী হচ্ছে অস্কার পায় গেছে, ওখানে গিয়েছে। আমাদের একটা ফিল্ম বানাইতে হবে যেটা হচ্ছে ওই পর্যন্ত যাবে, ইন্টারন্যাশনাল রিকগনিশন যাবে। তো জাগোবা সবেরার ইয়েটা ছিল হচ্ছে ওইটা, এক্সপিরেশনটা ছিল ওইটা। এবং ওটা কিন্তু মস্কোর একটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে এবং ওইখানে মস্কোতে একটা প্রাইজ। বাংলাদেশে ওইটা আর কোনো দেখবে যে বাংলাদেশে যারা সিনেমা নিয়ে কথা বলে এরা জাগোবা সবের ঠিক আছে, যাই হোক মানে ওটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য বানানো হয়েছিল যে আমরা পাকিস্তান হইতে পাকিস্তানে আমরা সিনেমা বানাইতে পারি, সুন্দর সিনেমা বানাইতে পারি, ভালো সিনেমা বানাইতে পারি। একদম পারমাণবিক বোমার মতোই ব্যাপার আর কি, যে না খালি পথের পাঁচালী না, এটাও একটা আমাদেরও সেই সামর্থ্য আছে। তো এই কারণে এটা পথের পাঁচালীর সাথে এটার তুলনাটা আসবে। কেউ একটা সিনেমা দেখার জন্য হলে আপনাকে পথের পাঁচালীর কথা বলবে, কিন্তু জাগবো সফরের কথা না বলার কারণ হচ্ছে উর্দু ভাষাটা কেন আসছে সেটা আমি পরে চাইতেছি, এটার একটা পলিটিক্যাল কারণ আছে আর কি। তো আপনার যেটা সবাই দেখছেন। আচ্ছা, তো পথের পাঁচালীতে আমি সিনেমা নিয়ে কথা বলার আগে হঠাৎ করে দেখি আবার আমি খুব একটা ভালোভাবে দেখি নাই, খুব ছাড়া ছাড়া এই আমার মনে হইতেছে আসলে একটা জিনিসে কি আছে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে কি নাই। পথের পাশে সিনেমাতে কি নাই বলে, মানে অনেক কিছুই তো না থাকার মতো আছে, কিন্তু আমার একটা যেটা পথের পাশে নাই আপনি ক্যামেরার মধ্যে কোন একটা ধরেন গরু বাছুর আছে, এরকম কোন একটা এলিমেন্ট আমাদের সমাজে আমাদের জিওগ্রাফির মধ্যে আছে। আপনি পথের পাঁচালীর মধ্যে পুকুর আছে, এদিকে একটা হচ্ছে বৃষ্টির কিছু ব্যাপার আছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। বাংলাদেশ ব্যাপারে প্রথম কথা বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, মানে আসলে নদীমাতৃক দেশ মানে এটা হইলেও আপনি যে যদি কখনো আমি কয়েকদিন আগে হচ্ছে মানে ঘোরাচ্ছিলাম সিলেটে, আপনি বা চিটাগংয়েও যান, আপনি সারা দেশের মধ্যে দেখবেন খালি নদী আর এর মধ্যে একটু একটু করে পানি। আর এখন তো বর্ষাকাল দেখা যাচ্ছে হচ্ছে জমি মাটি বর্ষাকালের পানি আসছে, আবার শীতকালে গেলে দেখবে এরা হাওর বাওর নদী নালা। এটা হচ্ছে জলের কথা যদি বলেন তাহলে কিন্তু এক নম্বর বিষয় হচ্ছে আমাদের মানে ইয়েতে পথের পাশাপাশি দেখেন রেলগাড়ি আছে, রেলগাড়ি এটা উপন্যাসের মধ্যে সিনেমার মধ্যে আছে। সুতরাং যদি বলা হয় মানে আমার কথা হচ্ছিল যে বাংলাদেশের হিসাবে পথের পাঁচালীকে নেন তাহলে প্রথম ঘটনা হচ্ছে আপনি এখানে নদী পাবেন মানে, এবং এইটার কন্ট্রিবিউশন মানে এক্সপেক্ট করা আপনি আসলে কাকে আপনার ঐতিহ্য হিসাবে মনে করতেছে। আর যদি আপনি এটার সাথে কম্পেয়ার করেন জাগোয়া সাবেরার এর ফার্স্ট সিনটা আপনাদের মনে আছে, ফার্স্ট সিনটা খুবই কিন্তু কাপ্পিং একটা সিন, মানে ভাষার কথা আমরা পরে আসতেছি। এটা প্রথমেই কিন্তু হচ্ছে নদী, পাল তোলা নৌকা, চুর এবং সবকিছুই হচ্ছে নদী কেন্দ্রিক, মানে এটার ভিজুয়ালটাই হচ্ছে কাহিনীটাই হচ্ছে নদী কেন্দ্রিক। আর পথের পাঁচালীর যদি দেখেন আপনার নদী জিনিসটা হচ্ছে মিসিং, আনতেই হবে, এটা জরুরি না।
কিন্তু আমি এই পয়েন্টটাকে হাইলাইট করতে চাচ্ছি যে আপনি একটা আর্টিস্টের উপর চাপাই দিতে পারেন না। বা কাহিনীটা সে এমন ভাবে নিচ্ছে তার কাছে মনে হয়নি, কিন্তু এজ এ মানে অডিয়েন্স আমরা যখন জিনিসটাকে নিতেছি তখন আমরা আমাদের খেয়াল করতে পারা দরকার। আরে ঠিক আছে, পথের পাঁচালী ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু নদীটা নাই। আমরা যদি বাংলাদেশের ভিজুয়াল হিসেবে নেই তখন দেখবো যে এখানে নদীতে এই জায়গাটা মিসিং। তারপরে হচ্ছে ধরেন জাকোবা সাবেদের সাথে পথের পাঁচালীর যদি ঘটনাটা দেখেন, মানে পথের পাঁচালীর মানে ভিজুয়াল হিসাবে কিন্তু অনেকে দু একটা সিনের কথা আসে, কিন্তু মানে আমার কাছে পথের পাঁচালীর মেইন যে এক্সেলেন্ট সেটা আমার কাছে মনে হচ্ছে একটা মিউজিক। আপনি এটা হচ্ছে রবিশঙ্করের মিউজিক। রবিশঙ্কর হচ্ছে দুনিয়ার সেরা মিউজিশিয়ানদের একজন। আপনি ধরেন বিটোভেনের কথাই আর মিলাইতে হবে, আলাউদ্দিন খানের সাথে হচ্ছে রবিশঙ্করকে মিলাইতে হবে। এই রকমের লেভেলের একজন গ্রেট মানুষ আর কি। তো মিউজিকের ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে পথের পাঁচালীর মেইন জিনিসটা হচ্ছে মিউজিকের জায়গাটা। আপনি যে কোনো কিছুর আপনি যদি হচ্ছে ওই আহ, দুইটা জিনিস, জাগোয়া সবেরারও আপনি যদি মিউজিকটা বাদ দেন, জাগোয়া সবেরার মিউজিক হইতেছে আপনার তিমির বর্মন। তো তিমির বর্মন তো আসলে মানে আপনি যদি রবিশঙ্করের সাথে তুলনা করেন এটা তো আসলে কিছুই না আর কি। তো আপনি ভিজুয়াল হিসাবে হচ্ছে মিউজিকটাকে বাদ দিয়ে যদি পথের পাঁচালী দেখেন, আমার ধারণা হচ্ছে পথের পাঁচালীর যে ভিজুয়ালের গুণ বা সিনেমা হিসেবে যেটা, এটা প্রায় 50% মানে এটা তো অবশ্যই ক্রেডিট যে রবিশঙ্করকে উনি আনছেন। এবং রবিশঙ্কর এখানে যে মিউজিকটাকে অ্যালাইন করছেন এইটাই হচ্ছে ভিজুয়ালটাকে আপনার বাড়াই গেছে। আপনি দেখবেন যে সিনেমার সাথে আমাদের ডিজিটাল একটা পার্থক্যটা কি আর কি। বা যে কোনো ভিডিও দেখতে আমাদের কেন ভালো লাগে, ওখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, মানে আপনি যে সিনটা দেখতেছেন ধরেন একটা কান্নার সিন, আপনি সাউন্ডটা অফ করে দেখেন বা মিউজিকটাকে অফ করে কান্নাটা দেখেন, খুবই বিশ্রী। বা একটা রোমান্টিক সিন আপনি মিউজিকটাকে অফ করে দেখেন, আপনার কাছে কিন্তু এত মানে রোমান্টিক মনে হবে না। গ্রামের মিউজিকটা কারণ মিউজিক ওয়ার্ল্ড ক্লাস। আমি তো মানে বাংলাদেশের হইতেছে কি বিভাগের চেয়ে মিউজিক অনেক বেশি important। এবং আমাদের এখানে সিনেমার খুব বাজে জিনিস হচ্ছে আমরা মিউজিক্যাল ফিল্ম বানাইতে চাই না, কিন্তু বাংলাদেশের কবিতা বলেন, গান বলেন, মানে যাত্রা বলেন, সবকিছুর মেইন এলিমেন্টস হচ্ছে আমাদের মিউজিক। মানে কবিতারও ইনফ্যাক্ট আসলে মেইন ঘটনা হচ্ছে আসলে সুর। আপনি দেখবেন যে কবিতা ভালো লাগে কারণ হচ্ছে ওনার মধ্যে একটা সুর আছে, মানে রেজার দেন ছন্দ। মানে ছন্দের চাইতে জরুরি ব্যাপার হইতেছে আসলে সুরটা। তো মানে পথের পাঁচালীর যদি দিকটা বলেন, মেইন ইনস্ট্রুমেন্টটা হচ্ছে রবিশঙ্করের ইনস্ট্রুমেন্ট। এবং জাগাহুয়া সবারের পেজুরটা বলেন, পেজুরটা হচ্ছে মিউজিকের এক হচ্ছে তিমির বরকত তো আসলে ভালোই, কিন্তু উনি তো আর ওই লেভেলের গ্রেট। আরেকটা হচ্ছে ওনারা যেই মিউজিক ইনসার্ট করছেন এটা দেখবেন হচ্ছে উর্দু মিউজিকের জনরাটাকে নিয়ে আসছে। অথচ বাংলাদেশের লোকালিটির কথা যদি আনেন তাহলে তো আপনার কিছু ওই যেটাকে আমরা ফোক সং বলি ভাটিয়ালি দু একটা থাকা উচিত না। ওনারা ভাটির সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব অবভিয়াস না। পরে 1993 সনে যে পদ্মা নদীর মাছিটা বানাইছেন গৌতম ঘোষ, ওইখানেও উনি পারেন নাই। মানে ওখানে লালন গীতি ঢুকে দিচ্ছে না ভাটিয়ালির মধ্যে। মানে ওনারা তো আসলে জানেন না ভাটিয়ালি আর লালন গীতির যে ডিফারেন্স আছে আর কি। তো মানে মিউজিকের একটা ব্যাপার আছে। পথের পাঁচালীর যে এক্সিলেন্স আমরা বলতেছি বা এক্সিলেন্স মনে করা হয়, তো এইখানে আমাদের দুই তিনটা প্রশ্ন উঠতে পারাটা দরকার আমি মনে করি। তো এই একটা ব্যাপার হচ্ছে যে আসলে নদীর ব্যাপার আরো অনেক ইভেন্ট পাবেন যেগুলি আসলে সিনেমার আলাপে গেলে আমরা দেখবো আর কি যে এই জিনিসগুলি আসতে পারে। এইটা একটা মানে ব্যাকগ্রাউন্ডের ব্যাপার। আরেকটা জিনিস যেটা পলিটিক্স এর কথা বাইজিৎ বলতেছিলেন যে আসলে পলিটিক্স তো থাকে সবকিছুর মধ্যে। মানে এবং যারা মনে করে যে পলিটিক্স নাই আর্টের মধ্যে, আমি মনে করি তারা আসলে গ্রেট আর্টিস্ট না। আপনাকে যে পলিটিক্স করতে হবে সেটা জরুরি না, কিন্তু পলিটিক্স কিন্তু চলে আসে। যেমন ওঙ্কার ওয়ারের আপনারা ইন দ্য মুড অফ লাভ দেখছেন না, বা ওনার একটা সিনেমা আছে 2046 নামে। এই ওঙ্কার ওয়ার খুব ভালো, মানে আমার পছন্দের ফিল্ম মেকার আর কি। তো উনার ট্রিলজি আছে, এই ট্রিলজির লাস্ট পার্ট হচ্ছে 2046।
তো 2046 কেন দিচ্ছেন আমি এটা বুঝছিলাম না। এটা খুব মানে ওই যে সাইফাই টাইপের মুভি ভবিষ্যৎ, আহ, আহ, যে ভবিষ্যতে কি হবে 2046 সেইটা নিয়ে। পরে হিসেব করে দেখলাম যে 2000 দু একটা জায়গাতে পাইলাম পরে যে 2046 হচ্ছে হংকং চায়নার আন্ডারে চলে যাবে। হংকং তো হচ্ছে এখন ব্রিটিশ এর আন্ডারে আছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে। 1946 হচ্ছে এই চুক্তিটা হয়েছে যে 100 বছর পরে হংকংকে চায়নার কাছে ফিরিয়ে দিতে হবে। তো দেখেন আপনি একটা ভবিষ্যতের একটা সাইন্টিফিক মুভি বানাইতেছে, কিন্তু এটার মধ্যে কিন্তু পলিটিক্যাল ঘটনাটা আছে। ইন দ্য মুড অফ লাভের মধ্যেও দেখবেন যে সাংবাদিক যে খুব ঝামেলার মধ্যে আছে, সে থাকতেছে এর মধ্যে পলিটিক্যাল জায়গাগুলি খুব আবছা ভাবে মানে কালার গ্রেডিং দিয়ে হচ্ছে সেই জায়গাগুলি আছে। তো ওই যে তো সত্যজিতের পথের পাঁচালীর একটা পলিটিক্স আছে, মানে ওখানে দেখবেন কোনো ছনের ঘর নাই। ওখানে ঘরটা হচ্ছে একটা ভাঙা জমিদার বাড়ি যেটা ভাঙা পড়তেছে। হ্যাঁ, আর আপনি যদি জাগোয়া সাভারেতে দেখবেন যে ছনের ঘর। হ্যাঁ, এবং এটা এইসব জিনিস আর কি, মানে পলিটিক্যাল একটা ব্যাপার এখানে আছে। আরেকটা আহ, তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কথা আর কি, যে ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমি যে তিনটা জিনিস বলতে চাইলাম, যে আসলে একটা সিনেমা কোন সময় বানানো হইতেছে, আহ, কি কি জিনিস পলিটিক্যাল জায়গাগুলিকে এরা তুলে ধরতেছে, এইটা একটা ঘটনা। জাগো হুয়া সবেরার একটা কাহিনী ছিল হচ্ছে যে ওনারা হচ্ছে পথের পাঁচালের একটা কাউন্টার বানাইতে চেয়েছেন। এই যে আক্তার জং কাদ্দার, এই যে কাদ্দার এরপরে কিন্তু উনি আর কোনো সিনেমা বানান নাই। ওনারা কিন্তু হচ্ছে নিজেরা টাকা পয়সা দিয়ে একটা পাকিস্তান ভাব ওনারা জায়গায় তুলতে চাইছেন। এবং দেখবেন সিনেমাটা হচ্ছে এখন সিনেমার আলাপে চলে আসে, পার্ট টু তে চলে আসে। আহ, সিনেমাটা বানাইছেন কিন্তু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা থেকে, পদ্মা নদীর মাঝে থেকে। কিন্তু এটা কিন্তু ওই পদ্মা নদীর মাছের কাহিনীটা ফলো করে না। একদম মেজর কিছু হচ্ছে ডেভিয়েশন আছে। এবং এটা করছেন হচ্ছে কিন্তু ফয়েজ আহমেদ ফয়েজ। ফয়েজের কথা তো আপনারা জানেন। মানে হি ইজ দ্য সিঙ্গেল মোস্ট হচ্ছে ইয়ে, মানে কি বলবো, যে পাকিস্তানের আল্লামা ইকবালের পরে হচ্ছে সবচেয়ে আহ, বড় সাহিত্যিক, কবি, গান, মানে গীতিকার যদি বলেন, মানে এবং উনি কিন্তু বামপন্থী লোক ছিলেন। তো ওনারা হচ্ছে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করার জন্য ওনারা কিন্তু হচ্ছে পূর্ব পাকিস্তানকে বাইছে নিচ্ছেন। তো এর মধ্যে কিন্তু পলিটিক্স তো অবশ্যই আছে। তো ওনারা বাইছে নিয়ে করতেছেন কি পূর্ব পাকিস্তানের একটা কাহিনী। ওনারা হচ্ছে পূর্ব পাকিস্তানটাকে পাকিস্তানের একটা ইন্ট্রিগাল যে পার্ট, সেটা কিন্তু ইন্টেলেকচুয়াল জায়গা থেকে করতে চাইছে। এবং ওই যে 21শে ফেব্রুয়ারি কিন্তু 1952 সনে হয়েছে। এরপরে আমার একটা অ্যাজাম্পশন আছে, সেটা হচ্ছে 1963-64 আগে 21শে ফেব্রুয়ারি নিয়ে আসলে এই অঞ্চলে কোনো মাথা ব্যথা ছিল না। এইটার প্রমাণ হচ্ছে যে 1959 যখন বানাইলেন ওনারা জাগুয়া সাবার, এটা উর্দু ভাষায় বানাইছেন। এবং এইটার কিন্তু হচ্ছে এসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন হচ্ছে জহির রায়হান ছিলেন। এবং আপনি খেয়াল করে দেখেন জহির রায়হান যত সিনেমা বানাইছে উনি কিন্তু অর্ধেক সিনেমা বানাইছে হচ্ছে উর্দু ভাষায়, আর অর্ধেক সিনেমা বানাইছে হচ্ছে বাংলায়। কারণ কি, মানে এই যে কার্দার যে কাজটা করছেন বা ওনারা যেটা করতে চাইছেন, সেটা হচ্ছে বাংলাদেশে যে হচ্ছে উর্দু বাংলা এটা তেমন কিছু মিন করে না, এটা যে পাকিস্তানের সিনেমা সেটা ওনারা বানাইতে চাইছেন এটা দিয়ে। এবং ফয়েজ আহমেদ ফয়েজ যে আহ, এখানে যে জিনিসটা করছেন, সেটা হচ্ছে আপনি দেখবেন যে আমরা পাকিস্তান আমলের যারা খুব আহ, বিখ্যাত সাহিত্যিকরা ছিল তাদেরকে আমরা এখন আর খুব একটা রিকগনাইজ করতে পারি না। এবং দেখবেন যে ওনাদের অনেক লেখালেখি নিলেও আমরা আসলে পড়তে পারবো না। কারণ ওনারা হচ্ছে সবসময় পাক বাংলার কথা বলতেন, যে পাকিস্তানি বাংলা এটা হচ্ছে আমরা ডিফারেন্ট বাংলা, এবং এটা হচ্ছে পাক বাংলার একটা ঘটনা। কিন্তু কারণ হচ্ছে কি, কারণ রাষ্ট্র তো পাকিস্তান। এই কারণে ওনাদের একটা ধাঁচ ছিল যে আমরা ওই বাংলা না, আমরা হচ্ছে পাক বাংলা হব। নতুন করে ওনারা কিন্তু পাক বাংলা হইতে চাইছেন, যেটা আসলে মানে কি বলবো, যে জোর করে তো আসলে রাষ্ট্রের মধ্যে এগুলো হয় না। সাহিত্য ওই জায়গায় ওনারা ফেলিউর করছেন। তো যেই কারণে জাগুয়া সদরের যে পলিটিক্যাল ভিশনটা ছিল, যে হচ্ছে ওনারা একটা আহ, আহ, পূর্ব পাকিস্তান বা পাকিস্তানি বাংলার একটা রিফিল করবেন, সেই জায়গাটাতে তো ওনারা ধরা খেয়েছেন। মানে ওইটা
সাহিত্যিক আইডিওলজি দিয়ে আপনি আসলে সাহিত্য তৈরি করতে পারেন না। এটা হচ্ছে জাগুয়া সাবরের ফেলিউরের কাহিনীটা। আমি যেটা বলতেছিলাম যে 1952 পরেও কিন্তু আসলে আপনার খুব একটা ইয়েতে মানে বাংলাদেশে বাংলা টাংলা নিয়ে এত ঝামেলা ছিল না। বরং যারা শিল্প সাহিত্য করতেন তারা কিন্তু সবাই করাচিতে যাইতেন। এবং এই জাগুয়া সাবরের পরে করাচি যাওয়ার সংখ্যা বেড়ে গেছে। আপনি এই যে মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে ছিল মুর্তজা বশির, উনি কিন্তু হচ্ছে ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসে মানে ফ্রান্স থেকে পড়াশোনা করে এসে করাচিতে চলে গেছেন। তারপরে যদি দেখেন আপনি সুলতান, আমরা যাকে নিয়ে কথা বলি আর কি, এস এম সুলতান, উনি কিন্তু কাশ্মীর থেকে এসে করাচিতে থাকছেন। মানে এখন হয়েছে কি, আপনি যদি সাহিত্য করতে চান, ভালো কিছু করতে চান, লোকজন তো আর কুমিল্লায় যাবে না, সিলেটে বা চিটাগংয়ে যাবে না, সবাই তো ঢাকায় আসবে। এরকম করে ওনারা কিন্তু করাচিকে হচ্ছে হেডকোয়ার্টার বানায় ফেলছেন বা বানাইতে চাইছেন। তো এর এর একটা এর একটা এফেক্ট হিসেবে আমি তো ওই যে এই বইটা আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা কখনো সময় পাইনি তা পড়বেন আর কি, এইটা আপনাদেরকে দিয়ে যাব। হ্যাঁ, তো এইখানে আমি বাংলাদেশি সিনেমার যে আপনি যদি 1959 থেকে শুরু করে 1964 পর্যন্ত দেখেন, ঢাকাতে যে সিনেমাগুলি বানানো হয়েছে এর অর্ধেক সিনেমা ছিল উর্দু সিনেমা। মানে বাইলিঙ্গুয়াল সিনেমা করা হয়। মানে 1965 থেকে যখন হচ্ছে রূপবান মুক্তি পাইল, তারপর থেকে আসলে বাংলা সিনেমা বানাইতে শুরু করছে। আপনি 1956-তে মুখো মুখোশ হইছে, কিন্তু মুখো মুখোশ আসলে কোনো সিনেমাই হয়, মানে এটা খুবই বাজে একটা, মানে ওই মিনিমাম টেকনিক্যালিটি এখানে ছিল না, কিন্তু ওই তো বাংলা সিনেমা একটা বানানো হয়েছে। 1956-র পরে দেখবেন আর কোনো সিনেমা নাই। 1959-এ গিয়ে হচ্ছে 4টা সিনেমা হয়েছে। এই 4টা সিনেমার একটা হচ্ছে আপনার এই জাগো সাবেরা। কিন্তু 1959-এ হচ্ছে আরেকটা ভালো সিনেমা হয়েছিল, সেটা হচ্ছে এহিতেশামের নাম আপনারা জানেন, ওই যে বাংলাদেশে কেয়ামত সে কেয়ামত তক বানাইছিল। ওনার ফার্স্ট সিনেমা ছিল হচ্ছে এদেশ তোমার আমার, এইটার নায়ক ছিলেন খানাদা। হ্যাঁ, তো ওইটা দিয়া হচ্ছে বাংলাদেশি পপুলার কমার্শিয়াল সিনেমা বানানো। তো আর্ট ফিল্ম হচ্ছে এই জাগোয়া সাবেরা নিয়ে। তো জাগোয়া সাবেরার একটা পলিটিক্যাল উদ্দেশ্য ছিল হচ্ছে কিন্তু বাংলাদেশকে পাকিস্তানের সাথে ইন্টিগ্রেট করা একটা। তো এইটারে করতে গিয়ে ওনারা করছেন কি, ওনারা হচ্ছে ভাষাটাকে উর্দু করছেন, কারণ এটা পাকিস্তানের সিনেমা হিসেবে। আমার ধারণা এখানে বাংলাও থাকার কথা, কিন্তু বাংলা ভার্সনটা এখন আর নাই। ওই যেটা বললাম 1959 থেকে শুরু করে 1964-65 পর্যন্ত প্রচুর উর্দু সিনেমা বাংলাদেশে হইতো। এটা হইতো কি, পশ্চিম পাকিস্তানে যেটা দেখানো হবে সেটা উর্দু, আর এখানে পূর্ব পাকিস্তানে যেটা দেখানো হবে সেটা হচ্ছে বাংলা। তো এই কারণে আমার ধারণা এখন অনলাইনে যে মানে ইউটিউবে যেটা আছে সেটা শুধুমাত্র উর্দু ভার্সনটাই আছে। আমার ধারণা বাংলা ভার্সন একটা করার কথা, বা হয়তো তখন করলে আর এটা রিলিজ, এটা তো আর সিনেমা হলে রিলিজ হয় নাই, এই কারণে এটা আসে না। তো এই হচ্ছে আমার মানে ধরেন সিনেমার ব্যাকগ্রাউন্ড গুলা নিয়ে কথা বলা। এখন যদি অন স্ক্রিনের কথা আসেন, অন স্ক্রিনে আসলে আপনারা কিছু জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের ভিজুয়াল। মানে এই যে পথের পাঁচালীর মতো যেটা বললাম, ওখানে হচ্ছে নদী টদী নাই, কিন্তু এখানে দেখবেন যে নদী দিয়ে শুরু, সিনেমার শুরুই হচ্ছে পালতোলা নদী দিয়ে, এবং নদীর মধ্যে হচ্ছে লোকজন জীবিকা নির্বাহ করতেছে। এবং সেকেন্ড ঘটনা যাবেন হচ্ছে, দেখবেন যে হচ্ছে গঞ্জের মধ্যে বাজারের মধ্যে। তারপরে থার্ড এলিমেন্ট দেখবেন হচ্ছে এটা ঘরের মধ্যে যাচ্ছে, ছনের ঘরে। ফোর্থ এলিমেন্ট হচ্ছে দেখবেন যে একটা হচ্ছে আবার নৌকাতে করে আরেক গ্রামে যাচ্ছে, মানে মূল যাতায়াতটা হচ্ছে নৌকাতে। আবার ফিফথ ঘটনা দেখবেন হচ্ছে এখানে একটা মেলা হচ্ছে, মেলার মধ্যে হচ্ছে ওই যে ওই নাগরদোলা ঘুরতেছে, ওই যে বান্নির মধ্যে যেগুলি বেচে ওগুলি বাতাসা টাতাসা, হ্যাঁ হ্যাঁ, এগুলি বেচতেছে। এগুলি কিন্তু হচ্ছে আপনার, আমি কি বলবো, যে বাংলাদেশের ভিজুয়াল, কালচারাল ভিজুয়াল। এবং তারপরে দেখবেন যে এটা খুব ইন্টারেস্টিংলি যেটা সিনেমার মধ্যে নাই। এই জন্য আমি বলি যে হচ্ছে গ্রেট লোকদের কাছে একটা, ওনারা যদি একটা কিছুকে কপি করেও কিছু করেন সেটা আরেকটা গ্রেটের দিকে যায়। তো ফয়েজ আহমেদ ফয়েজের কাছে গিয়ে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। উনি কিন্তু 1959 সালের যে কন্টেক্স সেটাতে নিয়ে আসে পদ্মা নদীর মাঝে। উনি করছেন কি ইন্টারেস্টিং জায়গাটা, সেটা হচ্ছে কাহিনীটারে ঢাকাতে নিয়ে আসছে। আপনি তখন ঢাকার ভিজুয়ালটা পাবেন। মানে পূর্ব পাকিস্তান মানে কিন্তু খালি গ্রাম না,
পথের পাঁচালী মানে কোনো গ্রাম, ওখানে কিন্তু রানাঘাটও নাই, কোনো শহর নাই, কিছু নাই। কিন্তু এটার মধ্যে হচ্ছে আপনার বুড়িগঙ্গা আছে, বিটফোর্ট হসপিটাল আছে, লঞ্চ আছে, লঞ্চ ওই যে প্যাডেল লঞ্চ, স্টিমার গুলা, বাস আছে, ঢাকা শহরে আসছে, বাস, ঠেলা গাড়ি, রিক্সা দিয়ে এরা আসতেছে। তার মানে হচ্ছে কি আপনি এখানে একটা ভিজুয়াল পাচ্ছেন। একটা চিকিৎসার পায়ের প্লাস্টার, ফুল হ্যাঁ, পায়ের প্লাস্টার, এগুলা ওই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমার সিনেমার ব্যাপারে প্রথম কথা, যে জাগো হুয়া সাভারাতে আপনি হচ্ছে বাংলাদেশের ভিজুয়াল পাচ্ছেন, এবং এটা হচ্ছে টু সাম এক্সটেন্ট একটু আর্টিস্টিক ভিজুয়াল করার। বাংলাদেশের বলতে পারেন হচ্ছে আরবান শব্দ, আরবান হওয়া বা হচ্ছে না না না, এটার মূল জিনিস রুরাল, কিন্তু আমি এখানে একটা ভিজুয়াল কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে গ্রামের একটা ভিজুয়াল, সে হচ্ছে ও বাড়িতে যাচ্ছে বা হচ্ছে হাট বাজারে মাছ বিক্রি করতেছে, এটা একটা ভিজুয়াল। আবার সে যখন ঢাকায় আসে তখনকার সিনারিটা কি হয়, যে সদ্য একটা শহর জন্ম নিচ্ছে, শিল্পায়ন হচ্ছে ওখানে। ওইটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট না, মানে আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে শহর পার্টটাও বাদ যায় না, এটা কিন্তু কাহিনীর মধ্যে ছিল না। কিন্তু যে চিত্রনাট্যটা লিখছে ফয়েজ আহমেদ ফয়েজ, তার উদ্দেশ্যটা ছিল বাংলাদেশকে পোর্ট্রেট করা, এবং বাংলাদেশকে পোর্ট্রেট করার জন্য উপন্যাসে যে কাহিনী আছে যে সদরে যাচ্ছে, এবং জায়গাগুলি একটু মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখবেন যে জায়গাগুলো একটু আবছা, মানে ঢাকার কথা বলা নাই, কিন্তু উনি হচ্ছে যে চিত্রনাট্য লিখতেছে তার উদ্দেশ্য তো হচ্ছে বাংলাদেশকে ভিজুয়ালাইজ করা, এই কারণে সে কিন্তু জায়গাটাকে ঢাকায় নিয়ে আসছে। আমার কথা হচ্ছে ঢাকা জিনিসটা বাদ যায় না, মানে চাইলে সে এখানে উপন্যাসের জন্য আনার কোনো দরকারই ছিল না, কিন্তু তার যেহেতু উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ভিজুয়ালাইজ করা, এই কারণে সে ঢাকায় নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা সেকেন্ড পার্টে, আমি ভিজুয়ালটা শেষ করে সেকেন্ড পার্টে আসতেছি। তো ভিজুয়ালের মধ্যে এই যে জিনিসটা, এইটা আসলে আমরা যে যদি পথের পাঁচালীকে বাংলাদেশের ভিজুয়ালের আদি হিসেবে পোর্ট্রেট করি, তাহলে বাংলাদেশের অনেক কিছু পাবো না। কিন্তু যদি জাগো হুয়া সফটওয়্যার ভিজুয়ালটাকে আপনি নেন, তখন আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের অনেক কিছু আসতেছে, এবং যতটা সম্ভব তারা পোয়েটিক্যালি আনার চেষ্টা করতেছে। এটা হচ্ছে আমার এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটাই ওই করাচি ভার্সেস কলকাতা, এটা নায়িকা কিন্তু হচ্ছে তৃপ্তি মিত্র। তৃপ্তি মিত্র কিন্তু হচ্ছে কলকাতার নায়িকা, কারণ তখন বাংলাদেশের, হ্যাঁ মানে তখন তো আসলে আচ্ছা 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 আচ্ছা, ওনার সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই, কিন্তু ওই যে ফয়েজ আহমেদ ফয়েজ তো বামপন্থী ছিলেন, মানে বাংলাদেশের সাথে ওই পাকিস্তানের সাথে ইন্ডিয়ার এই ডিফারেন্সটা আবার দেখতে পাবেন। তো আবার যে মিউজিশিয়ান তিমির বর্মন, উনিও তো কলকাতার, ওনারা কিন্তু কলকাতাকে বাদ দিয়ে বাংলাদেশকে তৈরি করতে চান না। ওনারা যেটা চাইছেন সেটা হচ্ছে যারাই এই মানে কলকাতার আর্টিস্টরা আছে, এরা পাকিস্তানে চলে আসুক, পাকিস্তানে আইসা হচ্ছে এরা কলকাতার মানে করাচিতে গিয়ে সিনেমা বানায়, এদেরকে জায়গা দেওয়া হবে। ওনাদের জন্য একটা এনভায়রনমেন্ট কিন্তু ওনারা ব্যাকগ্রাউন্ডে তৈরি করতে চাইছেন আর কি। মানে আমি দেখি যে এই যে কারদার, ফয়েজ আহমেদ ফয়েজ, ওনাদের একটা উদ্দেশ্য ছিল একটা ইউনাইটেড পাকিস্তানের একটা ধারা তৈরি করা, যেটা বেসড অন করাচি হবে। ওই এই কারণে কিন্তু ওনারা কলকাতাকে বাদ দিয়ে বাংলাদেশকে ইনক্লুড করতে চান নাই, ওনারা চাইছেন যে কলকাতার লোকজনও বাংলাদেশে আসতে থাকুক। এবং আপনি দেখবেন যে যারা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল হিসেবে পরবর্তীতে আসছে, এরা কিন্তু 1955 থেকে 1965-র মধ্যে বাংলাদেশে আসে, 1948-এ সবাই আসে নাই। কিছু লোক আসছে যারা পাকিস্তান আন্দোলনের সাথে ছিল, তারা কিন্তু আসছে দুই চারজন, যারা ধরেন ওই যে আব্বাসউদ্দিন আহমেদ, তারপর আবুল মনসুর আহমেদ, ওনারা তো হচ্ছে পাকিস্তান আন্দোলনের সাথে ছিল। কিন্তু কলকাতায় অনেক মুসলমানরা ছিল যারা পাকিস্তান আন্দোলনের সাথে একাত্ম ছিল না, কিন্তু পরবর্তীতে যখন দেখছে যে না এখানে আসলে সুযোগ সুবিধা বেশি, তখন কিন্তু ধীরে ধীরে ওনারা আসছেন এখানে। যেমন ওই যে আলতাফ মাহমুদ, আলতাফ মাহমুদরা মনে হয় কলকাতা থেকে পরে আসছে। না অবশ্যই, মানে ওই তো আপনি যদি ধরেন এখন যে আমাদের এখানে মোটা দাগে যেটা হয় যে হিন্দুরা, আমাদের সময় তো দেখছি হিন্দুরা তো আসলে অনেক ইন্ডিয়াতে মাইগ্রেট করে গেছেন। মাইগ্রেশনের কারণটা যে ওনারা সেফ ফিল করতেন, মানে যারা পলিটিক্যাল 80s এর কথা বলতেছে, তখন যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, বিএনপির নেতা ছিলেন, যারাই ছিলেন, ওনারা কিন্তু চাপটাপ দিয়ে হচ্ছে ওনাদের সম্পত্তি দখল করে নেন।
দখল করে নিতেন কি, যে প্রপার্টির দাম ধরেন হচ্ছে 15 লাখ টাকা, সেটা 1 লাখ টাকা দিয়ে এটা বেচতে হবে। এইটা বেচেন। মেবি হচ্ছে পরিমণের একটা ছবি আছিল লাস্ট 3-4 বছর, একটা আর্ট ফিল্ম টাইপের একটা ছবি ছিল, ওখানে হচ্ছে ওদের একটা হিন্দু ফ্যামিলি ছিল, তারপর হচ্ছে ওদেরকে ফ্যামিলি চাপ দিয়েছিল 10 লাখ টাকা আর একটা বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এগুলি কমন ঘটনাই। তো এটা হচ্ছে একটা সোশ্যাল চাপের ঘটনা। তো একই চাপ তো আসলে কলকাতাতেও ছিল। মানে কলকাতাতেও তো মুসলমানরা আসলে ইয়েই ছিলেন। ওইখানের স্মৃতি কথা আমরা পাই না বলে আমরা হচ্ছে এটা দেখতে পাই না। হ্যাঁ, কলকাতার মুজাহিররাও তো আছেন যারা বাংলাদেশে চলে আসছেন, এবং ওনারা দেখবেন যে বেশিরভাগই যারা আসছেন এরা স্কুলের টিচার ছিলেন, এখানে এসে কলেজের টিচার হয়ে গেছেন, কলেজের টিচার ছিলেন, এখানে এসে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছেন। ওনারা তো এম্পাওয়ার্ড হয়েছেন, মানে সুবিধা তো ছিল এখানে মুসলমান হিসেবে আসলে। এখানে তো পোস্ট পজিশন আছে। মানে আজকে ধরেন হঠাৎ করে যদি প্রভিন্স ঘোষণা হয়, বা ধরেন কোন একটা এলাকা, ধরেন সাভার আজকে একটা জেলা সদর হয়ে গেল, সাভার তো জেলা না, ঢাকা জেলার মধ্যে, তো তাই না? তো তখন সাভারের কিছু লোকজনের একটু উন্নতি হয়ে যাবে না, সরকারি অফিস টফিস হবে। বাংলাদেশে তখন তো আসলে ঢাকায় কোনো বেতার কেন্দ্র ছিল না, নতুন একটা বাংলাদেশ বেতার চালু করতে হবে। তখন কিন্তু কলকাতা থেকে ডাইকা ডাইকা লোক নিয়ে আসা হচ্ছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন এটা কলকাতা বিরোধী হবে এইটা কিন্তু ছিল না, বরং কলকাতা থেকে লোক আসুক, আইসা পাকিস্তানের বাংলা মানে পাকিস্তানি বাংলাটাকে তৈরি করুক এবং এটার সেন্টার করাচি হোক, এইটার একটা উদ্দেশ্য ছিল। এটা হচ্ছে আমার সেকেন্ড কথাটা, যে এই জিনিসটা আপনারা জাগুয়া সবারেতে দেখবেন যে ওনারা হচ্ছে একটা ইউনিফিকেশন করতে চাইছেন। এটা হচ্ছে আমার কাছে ভুল মনে হয় আর কি। ওনারা রেদার দেন বাংলাদেশের ভিজুয়ালটাকে আবিষ্কার করা, বাংলাদেশের মিউজিকটাকে তো ওনারা টোটালি ফেলিওর দিচ্ছেন। হ্যাঁ, এবং ওনারা চাইছেন যে বাংলাদেশ যেন হচ্ছে ওই কলকাতার যে আর্টের ধারা সেইটারই একটা কন্টিনিউশন হোক, এবং এটা একটা বড় ধারা হয়ে উঠুক। এখন পর্যন্ত এই সিস্টেমটাই আছে আমাদের কালচারে। আমি মনে করি যে এটা বাজে ঘটনা। হ্যাঁ, যে আমরা কলকাতার কন্টিনিউশন হব কিন্তু আমরা বড় হয়ে উঠবো। তো এইটা এটা এটা একটা মানে আমি দেখতেছি যে মানে এটা ভালো না খারাপ এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু কথা হচ্ছে জাগুয়া সবারের মধ্যে এই ইন্টেনশনটাও আছে যে ওনারা চান একটা পাকিস্তানি বাংলা তৈরি করতে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড যে ঘটনাটা খুব ইন্টারেস্টিং কাহিনীটা, আপনি দেখবেন যে আহ, দুইটা ক্যারেক্টার হচ্ছে ফয়েজ আহমেদ ফয়েজ হচ্ছে চেঞ্জ করছেন। একটা হচ্ছে কুবেরের ক্যারেক্টারটা কিন্তু দুইটা ক্যারেক্টার বানাই দিচ্ছেন। আপনারা যদি উপন্যাসটা পড়া থাকে তাহলে বুঝবেন। কুবের হচ্ছে এখানে যে হচ্ছে হাজবেন্ড, খুব ভালো হাজবেন্ড, সে খুব মানে ভালো মাঝি এই। আরেকটা হচ্ছে যে পুরুষ, যে হচ্ছে তার শালীর সাথে পরকীয়া করতে চায় বা তার সাথে একটা ফিলিংস আছে। ফয়েজ আহমেদ ফয়েজ এখানে করছেন কি, সেটাকে হচ্ছে ও দুই ভাগে ভাগ করে ফেলছেন। এখানে খানাটা হচ্ছে সেই প্রেমিক পুরুষটা, আর যে নায়ক সে হচ্ছে কুবের, সে হচ্ছে ওবিডিয়েন্ট হাজবেন্ড বা খুব রেসপন্সিবল হাজবেন্ড, এবং হচ্ছে যে প্রেমিক সে হচ্ছে দুইটা আলাদা লোক। এইটা একটা করছেন, এইটা তো মানে বোঝা যায় যে একটা কেন করছেন। ওনার এক ধরনের হয়তো কি বলবো যে পপুলার সিনেমাও বানাইতে চাইছেন এটাকে। এই কারণে উনি এই কমপ্লেক্স জায়গাটাকে এটাকে আনতে চান নাই, বরং মনে হয়েছে যে একটা দুইটা ক্যারেক্টার, দুইটা করে ফেললে জিনিসটা অডিয়েন্সের কাছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেবল হবে। হ্যাঁ, রিয়েলিস্টিক হবে, অ্যাপ্রিসিয়েটেড হবে, একটা প্রেমের কাহিনীও হবে। যেমন তবে এড়াইয়ে যেতে চাই। এরা যাই মানে যাই হোক, মানে উপন্যাসের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আপনি ভিজুয়ালে আসলে জিনিসটা একটু মুশকিল। মানে হয়েছে কি, যেমন ধরেন আমি একবার একটা উপন্যাস পড়তেছিলাম দ্য ওয়ানলি স্টোরি নামে। তো এটা কে যেন রাইটার, উনি আবার ইয়ে টিয়ে পাইছেন, বুকার প্রাইজ পাইছেন। তো উনি ওখানে হচ্ছে 16 শতকের একটা উপন্যাসের ডিকশনারিতে সংজ্ঞাটা দিচ্ছিলেন যে উপন্যাস মানে কি। উপন্যাস মানে হচ্ছে একটা প্রেমের কাহিনী। তো এরকম আমাদের এখানে সিনেমা মানে কি, সিনেমা মানে একটা রোমান্টিক কাহিনী। মানে আপনি যত মাইরপিটের সিনেমাই করেন সেখানে একটা রোমান্টিক এলিমেন্ট থাকতে হবে, ফিল্মের লাস্ট স্টোরিটা তো ওই প্রেমের কাহিনী। মানে ওইটুকু থাকতে হবে। তো ফয়েজ আহমেদ ফয়েজ ওইটুকু করছে না, এটা করাতে একটা সুবিধা আছে। কিন্তু ইন্টারেস্টিং যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে হুসেন মিয়ার ক্যারেক্টার। হুসেন মিয়ার ক্যারেক্টারটা সম্ভবত এখানে মনু মিয়া নাম বা কি মিয়া যেন, হ্যাঁ লাল মিয়া নাম, লাল মিয়া নাম। আপনি দেখবেন যে ওখানে কিন্তু আহ, আহ, মানে পদ্মা নদীর মাঝিতে হুসেন মিয়া ক্যারেক্টারটা কিন্তু বধ। মানে যতই একে আমরা বিপ্লবী বা ইউটোপিয়ান হিসেবে কনভার্ট করার চেষ্টা করি,
সে কিন্তু খুব পাওয়ারফুল মুসলমান এবং খারাপ মানুষ, যার হচ্ছে মধ্যাহ্ন ধনুষকের মতো অনেকটা হুমায়ুনের মধ্যাহ্ন ধনুষকের আচ্ছা 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 এইটার আসলে মানে মানিক বন্দ্যোপাধ্যায় এই ক্যারেক্টারটা আমার ধারণা অনেক আগে থেকে পাইছেন। সেটা হচ্ছে জগদীশ গুপ্তের একটা গল্প আছে প্রলয়ঙ্করী ষষ্ঠী নাম, ওইখানে একটা পাওয়ারফুল মুসলিম ক্যারেক্টার আছে যে সওদাগর, এবং যে হচ্ছে একজন মুসলিম এর ওয়াইফকে ভাগায় নিয়ে যায় আর যে ধীবর থাকে, তো নিয়ে যায় খুব কূট কৌশলে যে আপনার চেহারা তো আমার বোনের মতো বইলা নিয়ে সে হচ্ছে আর তাকে ফেরত দেয় না। তো তখন সে যখন আনতে যায় তখন ওই মহিলাও আসতে চায় না এরকম, তখন হচ্ছে সে হিন্দু মুসলিম যে ধীবররা থাকে সবাই মিলে হচ্ছে ওই সওদাগর বাড়ি আক্রমণ করে এবং ওখানে একটা বিশাল মাইপিট হয় এবং কেউ জিততে পারে না এবং শেষে যে রেজাল্ট হয় পরে মহিলা বলে আমি আর যাবো না বাড়ি। তো এইরকম একটা যে স্ট্রং মুসলিম ক্যারেক্টার, আমার ধারণা এগুলি তো সরাসরি রিলেট করা খুব মুশকিল। মানিক বন্দ্যোপাধ্যায় ওটা জগদীশ গুপ্তের কাছ থেকে পাইছেন। উনি হচ্ছে এমন একটা ক্যারেক্টার তৈরি করছেন যে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার 2 নম্বরই করে। মধ্যাহ্ন ধনুষকের মানে এটা হচ্ছে ওনার এইখানে আপনি দেখবেন যে খুব সূক্ষ্ম একটা চাতুরিটা আছে আর কি। এবং সে যেন ভালো উদ্দেশ্যে এটা করতে চায়, একটা চর কিনছে, চরের মধ্যে লোকজন রাখতে চায়, নিজের মতো করে নিয়ম কানুন ইয়ে করতে চায়, কিন্তু ইন্টেনশনটা কিন্তু হচ্ছে ঘটনাটা একটু কমপ্লিকেটেড আর কি, পাওয়ারফুল এবং হচ্ছে করাপ্টেড এবং মুসলিম। এটা কিন্তু কোনো হিন্দু ক্যারেক্টারটা না, সবাই হচ্ছে হিন্দু ক্যারেক্টার, কিন্তু যে পাওয়ারফুল এবং করাপ্টেড এবং মুসলিম ক্যারেক্টারটা হচ্ছে হোসেন মিয়া। তো এইভাবে আমি রিড করতে দেখি নাই পদ্মনাথের মাঝে, কিন্তু রিড করা উচিত আমাদের, কিন্তু আমাদেরকে বিপ্লবী বানায় ফেলা হচ্ছে। তো সেখানে এখানে লাল মিয়াকে যেটা ওই আপনি মার্কসিজমের কথা বলতেছিলেন বাইরে, এখানে কিন্তু এই জিনিসটাকে উনি লিনিয়ার করে ফেলছেন ফয়েজ আহমেদ ফয়েজ। আপনি দেখবেন ওই যে মেইন যে ঘটনাটা হয়, ক্লাইম্যাক্স তো থাকতে হয় সিনেমাতে, জাগো হওয়ার ক্লাইম্যাক্সটা হচ্ছে যে কুবের সে হচ্ছে একটা নৌকা কিনতে চায় এবং এই নৌকা কেনার জন্য সে হচ্ছে নূর মিয়ার কাছে হচ্ছে টাকা জমায়, এবং টাকা যখন জমায় তখন হচ্ছে একটা নৌকার যে একটা খত দেয় যে এত টাকা জমাচ্ছে, কিন্তু সে তো হিসাব রাখতে পারে না। সে কিন্তু হচ্ছে মহাজনটা, সে খারাপ লোক, সে কিন্তু উদার মুসলিম না, সে সুফি গান গায় না, সে হচ্ছে একদম মহাজন লোকটা। এবং এখানে যদি দেখেন মানে জাগোয়া সাবেরাতে হিন্দু মুসলিম কিন্তু আসলে মেইন সমস্যাটা না, মানে কাউরে কিন্তু নামাজ পড়তে দেখবেন না। হ্যাঁ, আপনি হয়তো এবং সবাই খালি গায়ে ছেঁড়া জামায়, মানে এই যে কিন্তু পদ্মা নদীর মাঝিতে দেখবেন হচ্ছে নামাজ পরে যে সিনেমাটা বানানো হয়েছে 1993 সনে, গৌতম ঘোষ, ওখানে কিন্তু তারাই দিয়ে নামাজ পড়ায় এবং নামাজ পড়ানোর পরে দেখা যায় সে হচ্ছে নৌকার মধ্যে হচ্ছে এই 2 নম্বরই একটা জিনিস চোরামালের ইয়ে টিয়ে করতেছে, চোরাই মাল নিচ্ছে। তো মানে ওনারা মুসলিম রিপ্রেজেন্টেশন করতেছেন না, এই ভুল করেন না আর কি পদ্মা নদীর মাঝি নিয়ে। তো সেই জায়গায় হচ্ছে এই ফয়েজ আহমদ ফয়েজ কিন্তু কমপ্লেক্সিটির মধ্যে যান নাই, উনি কিন্তু একদম স্ট্রেট লাইন, মানে আদি মার্ক্সবাদীদের মতো উনি হচ্ছে মহাজন ভার্সেস হচ্ছে মাঝি, এই দ্বন্দ্বটার মধ্যে ক্যারেক্টারটাই দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ ক্যারেক্টারটাই দেখাচ্ছে। এবং হচ্ছে যে নূর মিয়া সে হচ্ছে ইজারাতে ইয়ে নিচ্ছে, ডাক নিচ্ছে, ঘাটের ডাক নিচ্ছে, সে হচ্ছে ওই টাকা পয়সা নিয়ে ঠকাইতেছে এবং ইয়ের হচ্ছে যে ইয়ের কুবেরের যে শালী তার দিকে নজর দিচ্ছে, তাকে বিয়ে করতে চাচ্ছে, এইরকম একটা ক্যারেক্টার, স্ট্রেট লাইন ক্যারেক্টার কিন্তু হচ্ছে মেনটেন করছে। তো এইটা হচ্ছে আমি বলতে চাচ্ছি থার্ড ঘটনাটা, মানে সিনেমার ক্ষেত্রে যদি দেখেন মানে ভিজুয়ালটা হচ্ছে আমার কাছে জাগো সফটওয়্যার স্ট্রংগেস্ট পার্টটা হচ্ছে ভিজুয়ালটা, আপনি এখানে বাংলাদেশ পাবেন, এই সিগনিফিকেন্সটা আমার মনে হয় খেয়াল করা উচিত। আমরা যদি পথের পাঁচালীর জায়গায় জাগুয়া সবেরাকে দেখতে রাজি থাকি তাইলে ভিজুয়ালের অনেক কিছু নিতে পারবো, ওয়ারেস মিউজিকটা তো আসলে হয় নাই জায়গাটা। সেকেন্ড ঘটনাটা হচ্ছে যে আসলে বললাম যে এই যে ক্যারেক্টার গুলির যে ওলট পালটটা হইল, এবং এইখানে কিন্তু হচ্ছে এই ঘটনাটা আছে আর কি, যে কেন এই ডেভিয়েশন গুলি হচ্ছে। মানে যদি পদ্মা নদীর মাঝিটা দেখেন, জাগোয়া সবেরে কিন্তু শেষ হয়ে গেছে ফার্স্ট পার্টে, ওইটা কিন্তু আর ওই ময়নাদ্বীপ পর্যন্ত যায় না, কিন্তু পদ্মা নদীর মাঝির সেকেন্ড পার্ট কিন্তু হচ্ছে আসলে ময়নাদ্বীপে গিয়ে কি হচ্ছে, উনি ওইটাকে ময়নাদ্বীপে যেটা ইউটোপিয়া ছিল পদ্মা নদীর মাঝির,
সেটাকে উনি হচ্ছে ফয়েজ আহমেদ হচ্ছে গ্রাউন্ডেড করছেন, যে ওনারা হচ্ছে বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশের জায়গাটাকে এবং এটাকে পাক বাংলা বানাইতে চাইছেন, যেটা আসলে পলিটিক্যালি আমি মনে করি যে ব্যাকফায়ার করছে। মানে এইটা হচ্ছে একটা জিনিস। এখন আমাদের এখানে সমস্যাটা হয়েছে কি, একটা জিনিস ফেলিওর হইলে আমরা মনে করি এটা টোটালি ফেলিওর, এটাকে আমরা আর মনেই করতে চাই না, যে কারণে বাংলাদেশের সিনেমার আলাপে জাগো হওয়া সাবেরের কোনো নাম নিশানাই আসে না। আমি দু একজন যদি আপনারা শুনে থাকেন তাহলে তো সেটা ভালো, কিন্তু আপনি ওই যত ঢাকা শহরে ফিল্ম সোসাইটি আছে, ফিল্ম ক্লাবগুলি আছে, ওনাদেরকে আমি তো আমাদের সময়ে গেছি, যাওয়া আসা বা কথাবার্তা হয়, ওনারা কিন্তু কখনোই জাগো হওয়া সাবেরকে রিকগনাইজ করেন না। তো আমার ধারণা রিকগনাইজ আমাদের আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে জহির গ্রেট ম্যান, হ্যাঁ, হ্যাঁ। তার উর্দু সিনেমা আমরা রিকগনাইজ করি। সেটাই সেটাই, বা তার উর্দু সিনেমা বাদ দেন, ওনার সবচেয়ে সুন্দর সিনেমা হচ্ছে আনোয়ারা। আমি যদি ওনার বা আপনি যদি জহির রায়হানেরও সিনেমা দেখেন, ওনার ওই যে কি যেন জীবন থেকে নেওয়া ছিল, ওইটা তো আসলে হইতেছে ওই ইয়ের কপি, গুরু দত্তের কপি। আপনারা গুরু দত্তের সিনেমা যদি হিন্দিতে দেখে থাকেন, আপনারা বুঝবেন যে আসলে জহির রায়হান ইন্সপায়ার্ড হয়েছে গুরু দত্ত থেকে। গুরু দত্তের যে একটা কি বলবো একটা স্যাডনেস, এই জিনিসটা উনি খুব পছন্দ করতেন এবং এইটাই উনি নিতে চাইছেন জীবন থেকে নেয়াতে। তারপরে ওনার যে পরবর্তীতে যে ওই যে কাচের দেয়াল নাকি তার ও না, জীবন থেকে নেন, ওটা কাচের দেয়ালের কথা বলতেছি। তারপরে ওই যে জীবন থেকে নেয়া তো 1967-68 বানাইলেন ওই গণঅভ্যুত্থানের উপরে। তো ওইটা তো হইতেছে পরবর্তী সিনেমা। তারপরে হচ্ছে যদি ওনার ইয়েটা দেখেন, ওই যে বেহুলাটা, বেহুলাটাও ভালো। মানে ওনার কিন্তু বেহুলাতে দেখবেন যে ওই ইয়ের ওই যে তখন হচ্ছে, এই জন্য আমি বলতেছি আপনারা সিনেমাগুলি হচ্ছে কনটেক্সটের মধ্যে রাইখা আমাদেরকে দেখলে ভালো। তখন হচ্ছে ইয়েতে হিন্দি সিনেমাতে কি যেন মুঘলে আজম হচ্ছে আহ, ইয়ে হচ্ছে, মুক্তি পাইছে। মুঘলে আজম তো অনেক বিখ্যাত সিনেমা, মানে পপুলার সিনেমা। তো ইয়ে ড্যান্সের মধ্যে আপনার বেহুলার ড্যান্সের মধ্যে দেখবেন যে ওই মুঘলে আজমের একটা ভাইব আনার উনি চেষ্টা করছেন। তো এগুলি খারাপ না, কিন্তু ওনার যদি সিনেমাটিক ম্যাচুরিটির কথা বলেন, এটা হচ্ছে আসলে আনোয়ারা সিনেমাতে আসছে। কারণ আনোয়ারার যে এলিমেন্টস গুলা, ওগুলি আবার বাংলাদেশি এলিমেন্টস কমপ্লিট। কিন্তু আহ, উনি তো গ্রেট অবশ্যই ছিলেন, এবং একজন গ্রেট আর্টিস্টের যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এবং হচ্ছে কি বলবো কমপ্লিটলি ইন মানে ডিসাইসিভ না হওয়া। ওনারা দেখবেন সবসময় একটু কনফিডেন্স কম থাকে, একবার এইদিকে একবার ওইদিকে ঝুঁকে আর কি, আইডিওলজির দিক থেকে। যদি আনোয়ারের কথা দেখেন, আনোয়ারাতে হইতেছে মিলাদের ছবি আছে, দরুদ শরীফ গাইতেছে, এই রকমের ইসলামী এলিমেন্টস আছে। আবার যদি জীবন থেকে নেয়াতে আসেন, তখন হচ্ছে ওই যে আমার সোনার বাংলা গাইতেছে, বিপ্লবী পনা করতেছে, এইগুলি চলে আসছে। দুইটাই কিন্তু জহির রায়হান, কিন্তু উনি করছেন কি আইডিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে উনি নিজের লিমিট করতে রাজি হইতেছেন না। এই আহ, এই জাগুয়া সবেরার যে মুশকিলটা হচ্ছে, ওনারা হচ্ছে একটা আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থাইকা যেতে চাচ্ছেন, এবং এই ফ্রেমওয়ার্কটা আসলে ভাঙতে পারে কোনো গ্রেট রাইট। মানে ওই যে আপনার ইয়ের মতো আর কি, ওই যে মহাভারতের যুদ্ধের মতো কিছু বজ্র আছে না, এটা হচ্ছে একজন দুইজন পারে। কিছু মানে সূত্র আছে, এটা সবার পক্ষে পারা সম্ভব না। আর সত্যজিৎ রায় এটা ভাঙতে পারছেন হচ্ছে রবি শঙ্করের কারণে। আমি যে কারণে প্রথমে বলতেছিলাম, আপনারা মিউজিকটা বাদ দিয়ে হচ্ছে পথের পাঁচালের ভিজুয়ালটা দেখেন বা ইমাজিন করেন, আর হচ্ছে ভিজুয়াল ইয়ে মিউজিক বা ডায়লগ বাদ দিয়ে হচ্ছে জাগো হল সবাইটা দেখেন। আমি নিশ্চিত যে আপনাদের কাছে জাগো হল সবাইটা অনেক বেশি ক্লোজ টু আওয়ার ল্যান্ড মনে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে পোস্ট এফেক্টের ঘটনা আর কি, যে জাগুয়া সবেরা হচ্ছে একটা আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আটকাইতে চাইছে, একটা পাকিস্তানি বাংলা তৈরি করতে চাইছে, যেটা আসলে বাংলাদেশের ডেস্টিনেশন না। যেই কারণে এটা আর আসলে পরবর্তীতে মানে আমরা কেউ মনে করি না বা মনে রাখি না। কিন্তু যদি ভিজুয়ালের কথা মনে করেন, আমি মনে করি ওইটাকে একটা ধরে রাখতে পারলে, মানে দেখতে পারলে, আমরা আমাদের এখন যে একটা আটো সাটো ভিজুয়াল থাকে সেটার মধ্যে ভিতর থেকে আমরা বাইরে দিতে পারবো।